গল্প কুঠিরে সকলকে স্বাগত। আজকের আমি পড়ে শোনাব জ্যোতিরিন্দ্র নন্দী রচিত একটি ছোট গল্প। গল্পের নাম ভূতির মার রেস্টুরেন্ট। আশা করছি গল্পটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। শুনতে থাকুন আজকের গল্প ভূতির মার রেস্টুরেন্ট। ভূতিদের রেস্টুরেন্টটা বিক্রি করে দেওয়া হচ্ছে। দোকানের দরজায় ভূতির বাবা এক টুকরো সাদা কাগজে রেস্টুরেন্ট বিক্রয় বেশ বড় বড় হরফে লিখে ঝুলিয়ে দিল কাগজটা। সেটা দুলতে লাগলো বাতাসে। ভূতির মার রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড়ায়। ভোলানাথ ব্যাটব্যাল নামেন, শহরের বিজনেস ম্যাগনেট। সৌভাগ্যক্রমে এবং শহরের একটি বৈশিষ্ট্য বলেও ভোলানাথ বাবু থাকেন ভূতিদের বাড়ির 100 হাত দূরে, ঠিক রাস্তার উল্টো দিকে। তার বিরাট হাল ফ্যাশনের 4 তলা বাড়ি। সামনের আকাশটা কালো করে রেখেছে। এই ছোট্ট দোকানে ভূতির হাতে চা খেতে তিনি দোকানে ঢোকেননি। বারান্দায় দাঁড়িয়ে কাগজের লেখাটা পড়া শেষ করে ভোলানাথ গাড়িতে ঢুকছিলেন। এমন সময় তিনি ভূতির নরম গলা শুনে ফিরে দাঁড়ালেন। জিজ্ঞাসা করলেন, তুই চা করতে পারিস? ভোলানাথ ভূতির কোকড়া চুলের মধ্যে তার সাদা বিশাল হাত ঢুকিয়ে হাসেন এবং ভূতির পেছন পেছন দোকানে ঢোকেন। ভূতি সারা দুপুর বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল চা খেতে কেউ আসে কিনা। এখন আশ্বিন মাস, এখন তো দুপুরে তেমন গরমও থাকে না, বরং বেশ একটা চা চা করে মন। তবু খদ্দের নেই, ছিল না কোনো দিন। ভূতি ঠিক জানতো না। ভূতি আজ দুদিন ভেবে ভেবে বুঝতে চেষ্টা করছে ক্রাইসিস কথাটার অর্থ কি। দোকানে আর তেমন খদ্দেরও ঢুকছে না। এটা ওটা হাতে করে এ টেবিলে ও টেবিলে ছোটাছুটিও থেমে গেছে। ভূতিও থেমে গেছে। ভূতির বাবা বয় কেষ্টকে কাল বিদায় করেছে। কাল রাত 9টায় দোকানের আলো নিভেছে। আজ সকালে দোকান খোলা হলো বটে, কিছু তৈরি করা হয়নি আর হবেও না। বাজারে ধরন ধারণ দেখে ভূতির বাবা তো বটেই, ভূতির মারও চোখ চড়কে উঠেছে। আসলে রেস্টুরেন্ট দিয়েছিল ভূতির মা নিজের গয়না বিক্রির টাকায়। যখন ভূতির বাবা চাকরি যায়, জীবনের মধ্যাহ্নে দাঁড়িয়ে সহজ সরল মন কালীনাথ ডুকরে কেঁদে ফেলেছিলেন। অফিস থেকে বাড়ি ফিরে মুখের ওপর 2 হাত রেখে কাঁদছিল। বাবা 17 বছরে তাড়াহুড়ো করে ডালহৌসি ট্রামে চাপবার তারায় হুড়োহুড়ি করে মাথায় জল ঢালা ও ভাত খাওয়া হঠাৎ একদিন থেমে গেল। দেখে ভূতিও কম ভয় পায়নি। সেদিন 12 বছরের কান দুটোতে অনেক কথাই উড়ে উড়ে গিয়ে ঢুকলো। চাকরি গেল মানে সবই যাচ্ছে। এবার ভূতিরা মরবে। ভূতি ও ভূতির আরো 4টে ভাই বোন মরবে। সকলের বড় মেয়ে ভূতি। স্কুলে নাম কাটা যাবে ওর, বিয়ে হবে না। কিন্তু ভূতির মা ভূতির বাবার চেয়ে শক্ত মানুষ। ভূতিরা এটা আবিষ্কার করলো এবং সব চোখের ওপর দেখলো। মার চুড়ি বিক্রির টাকা দিয়ে বাবা টেবিল কিনেছে। হার বিক্রির টাকায় টেবিল ও 10টা চেয়ার আর পাপোশটা এসেছে। 2টো ফুলের টব বসিয়েছিল দোকানের দরজার দুপাশে ভূতির বাবা। পাড়াটা বেশ ভালো ছিল, বড় রাস্তা সামনে ছিল। অনেক আশা ছিল রেস্টুরেন্ট চলবার। বেপারি টোলার এই গলির মোড়ে
ওরা যুদ্ধের বহু আগে থাকতে দুখানা ঘরে সামান্য টাকা ভাড়ায় বাস করছিল। দুখানা বেশ বড় ঘর। ভূতির বাবাকে অনেকে আশ্বাস দিয়ে এবং ব্যবসা করাই যে এখন বুদ্ধিমানের কাজ, রাস্তার ওপর সদর খোলা এমন যাদের একটি ঘর আছে তাদের আর ভাবনা কি ইত্যাদি বলে এবং ভেবে ভূতির মা রেস্টুরেন্টটা খুলেছিল। ভূতির বাবা দোকানে বসলো, কিন্তু রেস্টুরেন্ট চলল না। ভূতির বাবা চালাতে পারলেন না। 2 মাসের মধ্যেই দেনার দায়ে জর্জরিত হয়ে গেল। বলতে গেলে কালীনাথ একরকম গা ঢাকা দিয়ে আছে সেই পরশু থেকে। পাওনাদাররা হালুম হুলুম করে তাগিদে দিচ্ছে দিনে 10 বার করে। বাড়িওয়ালা দুধ, ডিম, মাংস, মুদি। ভূতির মার মাথা ঘুরছিল। কটা দিন সহস্র ভাবনায় মাথা ঘুরতে ঘুরতে কাল শেষ রাতের দিকে ভূতির মার মাথা হঠাৎ ঘোরা থেমে গেছে। যেমন ইলেকট্রিকের বিল মেটানো হয়নি বলে তাদের মাথার ওপরের পাখা হঠাৎ থেমে গেছে। শুধু থেমে যায়নি, পাখা দুটো আর নেই। পাখার লোক কাল এসে পাখা খুলে নিয়ে গেছে। আজ ভোরে উঠে ভূতির মা ঠিক করে ফেলেছে দোকান বিক্রি করে ফেলবে, আর আশা করাই বৃথা। বিক্রি না হওয়া তক দোকানের দরজা অবশ্য খোলাই থাকুক। ভূতির মা বলল, নয়তো পাওনাদারদের মনে আরো বেশি সন্দেহ জাগবে। কালীনাথ দোকানের নিচে বসবে না, দোকানে এখন থেকে ভূতি থাকবে। রেস্টুরেন্ট হওয়া অবধি দিনে 10 কাপ চা খাওয়া যেমন রপ্ত করে ফেলেছিল, তেমনি চমৎকার তৈরি করতেও শিখেছিল ভূতি চাটা। দোকানে বসে থাকতে থাকতে হাই উঠছিল ওর, তাই এইমাত্র উঠে গিয়েছিল ও দেখতে বারান্দায় খদ্দের কেউ আছে কিনা। তবে গাড়িওয়ালা কোনো খদ্দের তাদের চুপচাপ ঠান্ডা হয়ে প্রায় উঠে যাওয়া দোকানে ঢুকবে ভূতি বিশ্বাস করতেও পারল না। বারবার ডাগর কালো চোখ তুলে বটব্যালকে দেখছিল আর মাথা নিচু করছিল। ব্যাটব্যাল ভূতির ছিপছিপে সুন্দর পাখির পালকের মতন হালকা নরম থুতনিটা হাতের মুঠোর মধ্যে নিয়ে বললেন, তুই চা করতে পারিস? হাতের মুঠো থেকে থুতনি সরিয়ে নিয়ে ভূতি ঘাড় নাড়ল। জিজ্ঞাসা করল, আর কি খাবেন? ব্যাটব্যাল ঘাড় ঘুরিয়ে সকৌতুকে দোকানের ভেতরের অবস্থাটা দেখল। কিছুই নেই। পাউরুটি, মাখন, বিস্কিট, ডিম ও ঘিয়ে টিনগুলো খাঁ খাঁ করছিল। মশলার কৌটোয় মশলাও ছিল না। গেল মাসে বড় রকমের লোকসান দিয়ে ভূতির মা এ মাসের গোড়া থেকেই সাবধান হয়েছিল। কিছুই আর কেনাকাটি হয়নি এবং এই করে এখন তো দোকান শুদ্ধ সবই বিক্রি হতে চলল। টেবিল, চেয়ার, উনুন, সসপেন, কেটলি, চামচ, পেয়ালা, পিরিচ, বালতি, ঝাঁটা, দরজার ওই পর্দা দুটো। সুন্দর পাপোশটাও বিক্রি করে দেয়া হবে। দোকান আরম্ভ করার সময় বেশ বড় একখানা পাপোশ কেনা হয়েছিল। ভূতির মা ওটা 7 করে দোকান ও অন্তঃপুরের দরজার মাঝখানে বিছিয়েছিলেন। দানাপুরের কারিগরের হাতের তৈরি পাপোশ, মাঝখানে 2টো বড় গোলাপ। এদিকে পর্দার ওপারে দাঁড়িয়ে দোকানের অবস্থার কথা ভাবতে ভাবতে ভূতির মাও যাকে বলে ডাক সাইটের বড় লোক খদ্দেরকে হঠাৎ দোকানে ঢুকতে দেখে চমকে উঠল। তার বুকের ভেতর টিপ টিপ করছিল। ব্যাটব্যাল তার কোলের কাছে ভূতিকে টেনে নিয়ে আদর করছে আর কথা বলছে। জিজ্ঞাসা করছেন, তোর বাবা কই খুকি? সে উত্তর দিল, মাল কিনতে গেছে। কেননা ভূতিকে এই বলতে শিখিয়ে দেয়া হয়েছে। পালিয়ে বেড়াচ্ছে বললে পাওনাদাররা আরো গন্ডগোল করবে, দোকানে ঢুকবে,
ভেতরে ঘর পর্যন্ত ধাওয়া করে ভূতিদের বাক্স, প্যাঁটরা, বাসন কোসন, বিছানাপত্রর হাতের কাছে যা কিছু পাবে টেনে নিয়ে চলে যাবে। ডিমওয়ালা ভূতির বাবার কাছে 21 টাকা পায়, গয়লা পায় 55, মুদি পায় 125, মাংসের মদন বসাকে 56 টাকা পাওনা হয়েছে। সকালবেলার মধ্যে দুবার এসে ওরা ভূতির বাবাকে খুঁজে গিয়েছে, তাগিদে দিয়ে গেছে টাকার জন্য। বস্তুত ভূতিদের ঘরের আজ উনুনও ধরানো হয়নি, চাল ডাল এতটুকু নুন পর্যন্ত আর নেই। কাল বিকেল থেকে সব ফুরিয়েছে। দুটো বাচ্চাকে এক মুঠো আটা ভেজে খাইয়ে, ভূতিকে কিছুটা আটা ও কিছুটা ছোলা ভাজা খাইয়ে ভূতির মা নিজে পেট ভরে কুজো জল খেয়ে পর্দার কাছে ঘন ঘন এসে দাঁড়াচ্ছিল। কেউ যদি দোকানটা কিনতেই আসে। এই বেলার মধ্যে, আজকের মধ্যে ওটা যদি বিক্রি হয়, সন্ধ্যের দিকে যা হোক বাজারে সওদা করা যায়। রান্না বান্না করলে ছেলে মেয়েগুলো খেয়ে বাঁচে। কিন্তু ব্যাটবল তো আর দোকান কিনবেন না, যেন শুধু চা খেতেই এসেছেন। ভূতির মা পর্দার ফাঁক দিয়ে ব্যাটবলকে দেখতে দেখতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কান খাড়া করে শুনতে লাগলো কথা। মাল কিনতে গেছে? কোথায়? ব্যাটবলের লাল মেদস্ফীতি মুখে হাসি। তোদের দোকানটা বিক্রি করে ফেলছিস? ভূতি কথা কইছে না একবারও, নুয়ে কেটলির জল গড়াচ্ছে। ব্যাটবল আসন ছেড়ে উঠে খুকির পাশে গিয়ে দাঁড়ায়। ভূতির মা চোখ দুটোকে পর্দার ফাঁক দিয়ে আরো বড় করে এ ঘরে পাঠিয়ে রুদ্ধশ্বাস হয়ে দাঁড়িয়ে রইল। ঘাড় নাড়ছিল ব্যাটবল ভূতির দিকে তাকিয়ে। এমনি নয়, এমন করে চা করতে হয়। ব্যাটবল কেটলি ও ছাঁকনি নিজের হাতে তুলে নিয়ে খুকিকে চা করে দেখায়। ভূতি মিটিমিটি হাসে। এতক্ষণ পর ওর যেন জড়তা কেটেছে। তরুলতা ঠোঁট টিপে হাসল। ব্যাটবলেরও মেয়ে আছে, এই ভূতির বয়সী, দিব্যি গাড়ি চড়ে সেজে গুজে স্কুলে যায়। গৌরী, ওর মেয়ের নাম গৌরী। পর্দার এপারে দাঁড়িয়ে ভূতির মার মনে পড়ল। একসঙ্গে স্কুলে পড়ে, তাই বাড়িতে অনেক তথ্য কুড়িয়ে নিয়ে আসে ভূতি নিত্য নিত্য। 3টি বাড়ি করেছে ব্যাটবল কলকাতা শহরে, 3খানা তার গাড়ি। সব পেরেছে এই লোক বুদ্ধির জোরে, তার ব্যবসায়ী বুদ্ধি। এমন চোখ করে তরুলতা তার চা তৈরি করা দেখতে লাগলেন। এমনি চা করতে হয়, এমন করে যদি তোর বাপ চা তৈরি করতে পারত, তোদের দোকান ফেল পড়তো না। ভূতি চুপ, মুখে আঙুল গুজে কথা শুনছে। ভূতির মার গা শিরশির করছে। লোহা লক্করের কারবারি, শহরে 3টে দোকান, হাতের ছোঁয়ায় হরে হরে সোনা করে দিচ্ছে। সেই কারবারির হাতের তৈরি চা সোনার মতন টলমল করবে। ভূতির মার জানা ছিল বই কি। ভূতিকে আবার কোলের কাছে টেনে নিয়ে সেই সোনালি চা 1 কাপে খানিকটা ভূতিকে দিয়ে বাকিটা নিজের জন্য ঢেলে রেখে বড়লোক আবার খুকির সঙ্গে গল্প শুরু করল। ভূতির মা একবার অন্তঃপুরে গিয়ে ছোট্ট শিশুটাকে কোল থেকে নামিয়ে বিছানায় শুইয়ে রাখল। বড়টাকে 1 টুকরো মিশ্রি হাতে গুজে দিয়ে বুঝিয়ে সুঝিয়ে ঘরের মাঝখানে বসিয়ে রেখে আবার চলে এলো পর্দার কাছে। না, আরো বেশি কৌতূহল হচ্ছিল ভূতির মার। এই জন্য এই ভেবে যে সমান বয়সী কালীনাথ কত অক্ষম অপদার্থ, একলা মানুষ এই লোক কিনা করেছে। বটববেলের নিয়মিত মদ, মাংস, কলা, দুধ, ডিম ও সবজি খাওয়া উজ্জ্বল স্বাস্থ্যমণ্ডিত চেহারার দিকে চেয়ে ভূতির মা একসময় চোখ ফেরাতে পারল না। তার গিলে মারা অ্যান্ডি, শান্তিপুরি ধুতি,
চকচকে পামসু, সোনার বোতাম, আংটি, দামি সিগারেটের সুন্দর গন্ধ দোকানের আবহাওয়া বদলে দিয়েছে। না, রেস্টুরেন্টে কি আর 2-4টি খদ্দের আসেনি তাদের? আসতো। বেশিরভাগই এসেছে বেকার বাউন্ডুলে, ধার খাওয়ার গোষ্ঠী। এদের জন্যই দোকানটা মাথা তুলে দাঁড়াতে পারল না, ভূতির মা ভাবছে। আর বটব্যালের মতন বড় মানুষরা গাড়ি হাঁকিয়ে চলে যায় সোজা সাহেবপাড়ার রেস্টুরেন্টে, কি জানাশোনা কোনো দেশি চায়ের দোকানে, যেখানে ভাড়াটে মেয়ে রাখা হয়েছে বাবুদের হাতে চা তুলে দিতে, হেসে সোহাগ করে 1-2 মিষ্টি কথায় ভুলিয়ে চায়ের সাথে আরো 2 পদ খাবার গছিয়ে দিতে। ভূতি তার হিরে বসানো আঙুলের আংটিটার দিকে অবাক চোখে তাকিয়ে দেখছিল। চা খাওয়া শেষ করে ভূতির গালে আর একটি চুমো দেয় বড় মানুষ। ভূতি জিজ্ঞাসা করে, আপনি তো আমাদের দোকানে আসেন না? যেন আরো 1 ধাপ সাহস বেড়েছে মেয়ের। বেশ সাজিয়ে গুছিয়ে প্রশ্ন করেছে। আসবো, এখন থেকে রোজ আসবো। চায়ের বাটি হাত থেকে নামিয়ে রেখে বটব্বল হঠাৎ যে কেন কথাটা বলল ভূতির মা ঠিক বুঝল না। বাইরের রেস্টুরেন্ট বিক্রি ঝুলছে কি বড় মানুষের চোখে পড়েনি? পর্দার সঙ্গে একরকম লেপ্টে দাঁড়িয়ে ভূতির মা চুপ করে রইল। কৌতুক বোধ করল। গরিবের দোকানে পা দিয়ে শহরের নামজাদা সওদাগরটি তার নোংরা ফ্রক পরা 13 বছরের মেয়ের সঙ্গে কেমন মজার গল্প করছে। বেশ তো, যদি রোজ এমন সুন্দর চা করে খাওয়াতে পারো, আমি রোজ আসবো, ব্যাটবল বলেছিল। ভূতি কথা বলছে না, চোখে ওর অবিশ্বাসের হাসি তরুলতা টের পেল। বেশ তো, রেস্টুরেন্ট বিক্রি হয়ে যাবে, এই তো তোমার ভাবনা। সিগারেট ধরিয়ে ব্যাটবল খুকিকে বোঝালো, আমি রোজ এসে তোমার হাতে চা খাবো, আর চায়ের দাম 100 টাকার একটা নোট তোমার হাত বক্সে ফেলে যাব, কেমন? কোথায় তোমার হাত বাক্স? ভূতি এদিক ওদিকে তাকায়। পোড়ামুখী ভূতি এগুলো কি বিশ্বাস করেছে? ভূতির মা কড়িকাঠের দিকে চেয়ে একটা নিঃশ্বাস ফেলল। ভূতি বড় মানুষের কোলের সঙ্গে আহ্লাদে একেবারে লেপ্টে গিয়ে এখন কথা গিলছে। না থাক, আমি একজন 100 টাকার 1 পেয়ালা চা খেয়ে গেলে আর কি হবে? আরো খদ্দের চাই। তার চেয়ে বরং যেন ব্যবসায়ের হিসেবে ভুল হয়েছে। এদিক ওদিক তাকিয়ে সিগারেটের সবটুকু ধোঁয়া মুখ থেকে বার করে খুকিকে আরেকটু আদর করতে করতে অন্য প্রস্তাব দেয়, তার চেয়ে তোমাদের দোকানটা কিনে নেওয়াই ভালো। কিছু বেশি টাকা দিয়ে এ বিউটিফুল সাইট ফর এ শপ। দোকানের পক্ষে ঘরখানা চমৎকার। পর্দার এপারে দাঁড়িয়ে তরুলতা লোকটির শুভ্র, কঠিন, সুন্দর, মজবুত দাঁতগুলো দেখল। লোকটির মধ্যে যে প্রচুর ক্ষমতা, উৎসাহ ও বুদ্ধি আছে, যেন তার দাঁতে সে কথা লেখা আছে। হ্যাঁ, দোকানের দিকে চোখ গেছে। ঘরখানাই চাইছে কারবারি। 100 টাকার 1 পেয়ালা চা খাওয়ার কথাটা কিছু না। টেবিলটার দর হচ্ছে নাকি? ভূতির মা কান খাড়া করে রাখেন। ব্যাটবল জিজ্ঞাসা করে, কত বলো? তোমার সুন্দর টেবিলটারই আগে দাম শোনা যাক। লোহার সঙ্গে তিনি চাও চালাবেন? এমন না হলে ব্যবসায়ী, এমন না হলে পুরুষ। কিন্তু এসব প্রস্তাব খুকিকে কেন? একরত্তি মেয়ে বোঝে কি? টেবিল, চেয়ার, মিটশেপ, বাসন কোসন, পেয়ালা, পিরিচ, চামচ সব তার পছন্দ হয়েছে, সব তার চাই। একটি একটি করে ভূতির চুপ করে থাকা সত্ত্বেও
তিনি দামের লেবেল এঁটে দিচ্ছেন, যেন এক্ষুনি দোকানটা কিনে ফেলবেন। একটা আঙুল মুখের মধ্যে গুঁজে ভূতি ড্যাব ড্যাব চোখে বড় মানুষকে দেখছে। নাকি তার যে অনেক টাকা আছে, 2.5 টাকা ডজন চামচের জন্য তিনি 50 টাকা ইচ্ছে করলে দিতে পারেন। 30 টাকার টেবিল 300 টাকায় কিনতে রাজি। শোনাতে খুকিকে ভালো লাগছিল। তরুলতা ভাবলো এবং ঠোঁটে ঠোঁট চেপে বেশ কঠিন ভঙ্গিতে পর্দায় বুক ঠেকে দাঁড়িয়ে রইল। ওটা কত দাম? ভারী সুন্দর জিনিস। এবার চোখ পড়ল যেন এতক্ষণ পর অন্তঃপুর ও দোকানের মাঝামাঝি অংশে বেছানো সুন্দর পাপোশটার দিকে। সেদিকে চেয়ে থেকে তিনি হঠাৎ চুপ করে যান। পর্দার এপারে দাঁড়িয়ে তরুলতার বুকের ভেতর ঢিপ ঢিপ করছিল। ভূতির চোখে এখন আবার হাসির ঝিলিক লেগেছে। অর্থাৎ ও টের পেয়েছে মা পাশে দাঁড়িয়ে সব শুনছে। বাবা তো আর কাছে নেই। দোকান কেনা সংক্রান্ত গুরু গম্ভীর কথাগুলো মার সঙ্গে হতে দোষ কি ভাবছিল, বিশেষ করে এত চড়া দামে যখন সব জিনিস তিনি কিনতে চাইছেন। তাছাড়া তরুলতা আর একটা নিঃশ্বাস ফেলল। কালীনাথ কখন ফেরে তার ঠিক নেই। আজ 3 দিন উস্কো খুস্কো চুল, গাল ভরা দাড়ি নিয়ে বন্ধুদের কাছে ঘুরছে। কেউ যদি দোকানটা কিনে নেয়? এ দোকানের মার নেই, বলছে সে মুখে। পর্যাপ্ত মূলধনের অভাবে চালাতে পারেনি। আরো কদিন ঘর থেকে দিয়ে চালিয়ে যেতে পারলে চলতো। কিন্তু কেউই আসছে না। কারো সাহস নেই কালীনাথের এই রোগা টিংটিঙে চায়ের দোকান নিয়ে চালাবে। কি কুক্ষণে যে তরুলতা সাহস করে এখানে দোকান খুলেছিল এখন ভাবে। বলো বলো কত দাম? মানিব্যাগ বার করেছেন ব্যাটব্বল। পাপোশটা তার এত বেশি পছন্দ হয়েছে যে যেন এর জন্য যে কোনো মূল্য দিতে তিনি প্রস্তুত। ভূতি শুধু একবার বললেই হয়। সাহস পাচ্ছে না খুকি। কি করে পাবে? দোকানে আর 5টি জিনিসের মতো এটিও তরুলতার গয়না বিক্রির টাকায় কেনা হয়েছিল। তরুলতা নিজে গিয়ে পছন্দ করে রাধা বাজার থেকে কিনে এনেছিল। পাপোশ আর ঝাড়ন ছাটা। বলতে কি, দোকানে আর 5টি জিনিস ভালো দামে বিক্রি হলে তরুলতা ঠিক করেছিল পাপোশটা হাতছাড়া করা হবে না, দোকান থেকে অন্তঃপুরে টেনে নেবে। কিন্তু কত টাকা তিনি দিতে চাইছেন এত ভালো জিনিসটির জন্য? নাকি তিনিও সাহস পাচ্ছেন না এর উচিত মূল্য ধরতে? তা কি করেই বা পাবেন? ভাবল তরুলতা। স্বাদের জিনিসের মূল্য টাকা দিয়ে যাচাই করা চলে না। তবু যদি কারবার জানতো, এই দোকানের চামচ পিরিচ থেকে আরম্ভ করে ঝাঁটা বালতিটা পর্যন্ত তরুলতার হার চুড়ি দুল বিক্রির সাক্ষী হয়ে ওখানে পড়ে আছে। কি হলো? চোখের তারা ঝিকিয়ে উঠল ভূতির মার। ভূতি পাপোশের ন্যায্য মূল্য কত বলতে না পেরে ফ্যাল ফ্যাল চোখে পর্দার দিকে চেয়ে আছে। পর্দার এপাশে পাপোশের প্রান্ত ঘেঁষে মার ফর্সা দুটি পা দেখছে। কি বোকা মেয়ে। ব্যাটব্বল বলল, না, তুমি দেখছি একেবারে আনাড়ি দোকানদার। তুমি যদি নিজে থেকে একটিরও দাম না বলো, কি করে আমি আর তোমার রেস্টুরেন্ট কিনি বলো? কারবারির মানিব্যাগ পকেটে ঢুকলো। তিনি হাত ঘড়ি দেখেন। এখন তার আর সময় নেই। অনেকক্ষণ কাটলো এখানে। এই বেলা শেয়ারের বাজারে ডাক উঠেছে। ছুটতে হবে তাকে এক্ষুনি। বটে, তরুলতা ঢোক গিলল। 100 টাকার পেয়ালা চা খাওয়ার মতনই 300 টাকার আম কাঠের টেবিল কেনার প্রস্তাবটা তার বাতাসে ঝুলে রইল। সত্যি কেবল খুকিকে কোলে নিয়ে চুমো খাওয়া
তারপর রেশমি ঝাঁকড়া চুলে আঙুল চালালো। ওটা কি? বড় মানুষের 2 আঙুলে একটা আধুলি। 2 আনা তোমার চায়ের দাম। বাকি পয়সা দিয়ে লজেন্স খেও, কেমন? আধুরে মোটা গলায় কথা বলতে বলতে তিনি মুদ্রাটি ভূতির হাতে গুজে দিয়ে উঠে দাঁড়ান। শুকিয়ে অপরাজিতা কলির মতো নীল সাদাটে হয়ে গেছে খুকির মুখ দেখে তরুলতার কষ্ট হলো। আজ তরুলতা না ভেবে পারল না। কোনো বেকার পাউন্ডুলে দোকানে ঢুকে ভূতিকে এভাবে ফাঁকি দিলে ভূতি কি করত? কামড়ে দিত, নখ দিয়ে আঁচড়ে দিত। আত্মসম্মানেও লাগলে খুকি যা তা করত, যে আজকাল বেশ ফোঁস করে ওঠে। তরুলতা লক্ষ্য করেছে বই কি। শিবু তো গত পরশু থেকে ধারে বিক্রি বন্ধ করে দেওয়াতে বেকার বাউন্ডুলগুলো আর অমুখ হচ্ছে না। উফ, কি সব খদ্দের! ওরা ধার খেয়ে খেয়ে রেস্টুরেন্টটা তো খায়নি, তরুলতার গায়ে গয়নাগুলো চিবিয়ে খেয়েছে। সেইগুলোর জন্যই তরুলতার আরো বেশি রাগ আছে। তার আর অস্বীকার করবে কে? আজ ভূতি একলা দোকানে আছে, দেখলে রক্ষে নেই। দোকান ছাড়বার নাম করতো না একটিবার। অষ্টপ্রহর মাছির মতন বিজবিজ করত। চা খেত 8 পেয়ালা থেকে বড় জোর 1.5 কাপ কি 2 কাপ। ওই খেয়ে রাত 8টা পর্যন্ত চলতো আড্ডা। না 1 টুকরো রুটি, না 1 টুকরো মাংস, মাঝখান থেকে ভূতির 12টা বাজতো। হ্যাঁ, ওই একরত্তি একটা ফ্রক পরা মেয়ের পেছনে লাগতো অসভ্য জানোয়ারগুলো। ইতস্তত করতো নাকি? অবশ্য এক্ষেত্রে তরুলতা সেসব কিছু ভাবল না। কিন্তু ভূতি যে শেষ পর্যন্ত এত বড় লোকটাকে এইভাবে ঘায়েল করবে তরুলতা ভাবেনি। ভূতি বলল, আপনি ভয়ানক ভীরু। ভয় পেয়ে যাচ্ছেন? আমাদের দোকানটা কি আপনি চালাতে পারবেন না? এত বড় কারবারি মানুষ। ব্যাটব্যাল চৌকাঠের দিকে পা বাড়িয়েও ফের ঘুরে দাঁড়ান। ভূতি আরো বলে, জানেন, বাবা চালাতে পারল না বলে আমাদের দোকানটা ফেল পড়ল। মার হাড় চুরি বেছে বাবাকে রেস্টুরেন্ট করে দিয়েছিল। ব্যাটব্যাল বলল, তাই নাকি? সহানুভূতির ভঙ্গিতে তিনি ঈষৎ ঘাড় নাড়েন। একটা শিয়ানা মেয়ের মতনই 2 হাত কোমরে রেখে ভূতি বলছিল, মা রাত দিন বাবাকে বোঝাচ্ছে দোকানে হিসেব ঘরটির ভালো, রাস্তার ওপর ডবল দরজার ঘর, চাল ডাল তেল নুন কাঠ কাপড় আলু ডিম ফুল ফল কড়াই বালতি, যে কোনো জিনিসই এখানে চলে। ব্যাটব্যাল মৃদু হেসে মাথা নেড়ে আবার ভূতিকে আদর করেন। ভূতি বলে, কিন্তু বাবার তো ব্যবসায় মাথা নেই। হর হর করে ভূতি বলে চলল, চায়ের মতন সোজা ব্যবসায় চালাতে পারল না যখন। পর্দার এপারে দাঁড়িয়ে তরুলতার 2 কান লাল হয়ে যেতে গেল। ভূতি যে চোখে মুখে এত কথা বলতে শিখেছে তরুলতা জানতো না। বয়সের তুলনায় মেয়ে একটু বেশি পেকে গেছে নাকি। তরুলতা খুকির ওপর রাগ করলো, আবার করলও না। এটা অবশ্য বাড়ির ওপর রেস্টুরেন্ট খোলার মন্দ দিক, কিন্তু এ আর কতটুকু মন্দা? কতদিন ভূতিকে রেস্টুরেন্টে যেতে হয়েছে। তা না, সে একটা কথা নয়। বরং বলো দোকান বলে দোকান। মেয়ের হাত ধরে তরুলতার যে এখন রাস্তা দাঁড়াবার অবস্থা। পাওনাদাররা বাড়িতে ঢুকে অপমান করতে চাইছে। তারা ধৈর্যের শেষ সীমানায় পৌঁছেছে। স্বামীর অবর্তমানে স্ত্রীর তো সব ঘর বাড়ি আছে, দোকান আছে। কালিনার যদি ফেরার হয় ক্ষতি নেই। পর্দার ওপারে না থেকে কর্ত্রী যদি এপারে এসে আমাদের সঙ্গে বোঝাপড়ার চেষ্টা করেন তবুও তো মনের সান্ত্বনা পাই। আমরা কতকাল আর পাওনা ফেলে রাখবো, বলছিল সব হাত নেড়ে। কিন্তু এখন আদরের চাপে ভূতি কি বেশি কিছু দূর এগিয়ে যাচ্ছে না? এত সব ওর কানে তুলছে কেন? ব্যাটব্যাল জিজ্ঞাসা করে, ক ভাই বোন তোমরা? ভূতি বলে 3টি। ব্যাটব্যাল জিজ্ঞাসা করে, তুমি বড়? ভূতি বলে, হুম। আরো বলে, জানেন এটা আগে দোকান ছিল না, আমাদের শোবার ঘর ছিল।
বাবার চাকরি যাবার পর থেকে দোকান। ব্যাটব্বল নীরব। ভূতি বলে, এখানে আমার পড়ার জায়গা ছিল, ওধারে ছিল মার লক্ষ্মীর আসন, মাঝখানে খাট পড়ত। ব্যাটব্বল ঘাড় ঘুরিয়ে ফিরে আবার দোকানটা দেখল। কিন্তু এত করে কি হলো? গলার অদ্ভুত সুর করে খুকি বলে, মা এত সব করেও বাবাকে তুলতে পারল না। কথা শেষ করে ও পর্দার দিকে তাকায়। এবার ব্যাটব্বলও তাকানো দিকে। তারপর ভূতি যে কথা বলে শুনে তরুলতা এক মনে হাসে, আর এক মনে দাঁতে দাঁত ঘষে মেয়ের মুন্ডুপাত করে। বোকা মেয়ে, ও কি ভেবেছে ঘরের সব খবর তার কানে তুললেই গলে যাবেন, আর 2.5 টাকার পাপোশ 500 টাকায় কিনে নেবেন? পাকা ব্যবসায়ী, তোমার বাপ নয়। ভূতি বলে, মা রোজ বাবাকে বলে, তোমার হাতে চা খেতে ভালো, খদ্দের জোটে না। আসে যত 1 পয়সার মা বাপ মরা ইতর ছোট লোক। আমি যেদিন চা তৈরি করব সেদিন শহরের সব বড়লোক ছুটে আসবে দোকানে। কিন্তু তা তো আর হচ্ছে না। তাহলে এই দোকান দিয়ে আমাদের 3খানা বাড়ি হতো, গাড়ি হতো। ভয়ালের কাপড়ে পর্দার কি বা থাকে? ব্যাটব্বলের সঙ্গে প্রায় চোখাচোখি হয়ে যায়। পর্দার একটা পুরো অংশে চোখ সরাবার চেষ্টা করে তরুলতা বিফল হয়। সত্যি আপনি একটা জিনিয়াস। ব্যাটব্বলের চোখে মোলায়েম মিষ্টি হাসি। খুকির মুখে থেকে সব শুনলাম। যতটা করার করেছেন আপনি, কিন্তু সত্যি খুব প্রসপেক্ট ছিল এই দোকানে। তা কেন যে চালাতে পারল না খুকির বাবা? বলে তিনি একবার থামেন। তরুলতা অবশ্য এই মুহূর্তে আর স্বামীর অক্ষমতার কথা ভাবল না। বিব্রত হলো ভূতির ডাকে। ভূতি বলল, মা এসো না, ভালো করে ওকে 1 কাপ চা করে দাও। দোকানে এখন আর কি বা আছে? ভূতির মা দন্ত ঘর্ষণ করে আর একবার মেয়ের মুন্ডুপাত করল। কিন্তু ভূতি ইতিমধ্যে পুরোপুরি নিজের মধ্যে ফিরে গেছে। ব্যাটব্বল ও রেশমি চুল নিয়ে খেলা করছিল। জিওবাকাটা ভূতি পরিষ্কার করে বলল, আমার চা খেয়ে ইনি 100 টাকা দিয়েছিলেন। তোমার চা খেয়ে ক হাজার টাকা দেন দেখা যাক। শুধু রাগ নয়, লজ্জায় তরুলতার কর্ণমূল আরক্ত হয়ে উঠেছিল। ব্যাটব্বলেরও দৃষ্টি এড়ালো না। সূক্ষ্ম বুদ্ধি কারবারি সুন্দর হেসে বলল, ভালোই তো। খুকির বাবা যখন ঘরে নেই, আপনি তো সব। চা খাওয়ার প্রস্তাবটা তেমন কিছু না। ধরুন দোকানখানাই আমি কিনতে চাইছি, অবশ্যই ন্যায্য মূল্যে। সুতরাং সামনাসামনি কথাবার্তাটা হওয়াই ভালো। তা তো বটেই। কারবারির মনের কথাটা বুঝতে তরুলতারও কষ্ট হলো না। ভূতির মা বলল, আপনি বসুন। আর লজ্জা না করে তরুলতা তৎক্ষণাৎ উত্তর করল। তারপর পর্দা ছেড়ে এলো অন্তঃপুরে। আর ভূতির ওপর রাগ করল না সে। ছেলে মানুষও বোঝে কি? তরুলতা শুধু বুঝল দোকান কেনার আগ্রহ তার প্রবল। ভূতিকে ফাঁকি দিতে চাইছিলেন। তরুলতাকে আর কারবারি ফাঁকি দিতে চান না। সত্যিকারের দরদস্তুর করতে কথা বলতে চান। কিসের কারবার করবেন তিনি? ঘরে সাবান পাউডার ছিল না। এমনি মুখখানা একটি ধোয়া মোছা করে সারল তরুলতা। ভূতির একটা ফর্সা কাপড় বাঁচানো ছিল, তাই পরে নিল। কিসের কারবার করবে তিনি? তরুলতার সিঁথিতে সিঁদুর এবং চোখে কাজল পড়তে পড়তে আবার ভাবল, তেল, চিনি, নুন, আটা, ডিম, ফল, ফুল, মধু, নাকি সেই চা? চা আশ্চর্য! চায়ে কত লোক ডুবলো, কতজন উঠল। পরপর দুটো দীর্ঘ নিঃশ্বাস ফেলে তরুলতা বাকি প্রশোধনটুকু সংক্ষেপে যখন শেষ করল, দরজায় আবার গাড়ির শব্দ শুনে চমকে উঠল। তাড়াতাড়ি পর্দার কাছে গিয়ে উকি দিয়ে দেখেন, গাড়িটা চিনতে পারল। মশলার হালদার রোজ দুপুরবেলা এই দোকানের সামনে দিয়ে
তিনি বড় বড় হোটেল রেস্টুরেন্টে চা, ডিনার, লাঞ্চ পার্টি খেতে গেছেন। এই মাছি ভন ভন করা কানা রেস্টুরেন্টে আজ তার আবার কি দরকার? কৌতূহলী লোহা লক্কর কি আগে প্রশ্ন করল। এই দোকান আমি কিনবো, মৃদু হেসে হালদার বলল। এ বিউটিফুল সাইট ফর এ শপ। ও বুঝেছি, আপনারও এই দোকান মনে ধরেছে। কোনো রকমে ভূমিকা না করে পাকা মেয়ে ভূতি এবার হুট করে বলে বসলো, বসুন, আগেই দোকানে চা খেয়ে দেখুন কি তার দাম হতে পারে, তারপর তো রেস্টুরেন্ট কেনার কথা হবে। বলে খুকি পর্দার দিকে তাকে ফিক করে হাসলো। ভূতির দুষ্টু ভ্রুর দিকে তাকিয়ে তরুলতা তৃতীয়বার দন্তে দন্ত ঘর্ষণ করল। আর সেই মুহূর্তে মিহি ভয়ালের এপিঠে এলাচ ব্যবসায়ী এলাচের মতন ছোট ঈষৎ চ্যাপটা চোখের সঙ্গে তরুলতার চোখে ঠোকাঠুকি লাগলো। ও আপনারই দোকান, হাসলো হালদার মশাই। বসুন। এবার আর ততটা আরক্ত না হয়ে তরুলতা ঘাড় নাড়ল এবং সেই মুহূর্তে দেখে আরো অবাক হলো না, ঢুকলো তেলকলের তালুকদার। তিনিও দোকানটা কিনতে চাইছেন। বেশ তো, বসুন বসুন না। প্রতিদ্বন্দ্বীর দিকে আর নয়নে তাকিয়ে এলাচ সিগারেটের তিন থেকে সিগারেট তুলল। কে আবার কে? তরুলতার বুকের ভেতর দূর দূর করছিল। তুলোর মার্চেন্ট নন্দী, ধারে কাছেই থাকেন বুঝি। লক্ষপতিরা আরো লক্ষ লক্ষ টাকা করতে চাইছেন এখানে ব্যবসা দিয়ে, এই দোকান ভাঙিয়ে। দোকানের দরজায় চুনের কারবারি, চাকলাদারে সুন্দর বিশাল পেন্টিয়ক দেখে ভূতের মায়ের চোখ জুড়ালো। কিসের দোকান? এক চা ছাড়া আর কি বা ব্যবসা চলতে পারে এখানে? ভাবতে ভাবতে তরুলতা ঘরের টুকিটাকি একটা দুটো কাজ সেরে এবং কোলের বাচ্চা দুটোর হাতে আরো দু টুকরো মিছরি দিয়ে যখন দোকানে এসে দাঁড়ালো, বাইরে আশ্বিনের পরন্ত বিকেল সোনার পাতের মতন চিকমিক করছিল। যত্ন করে তরুলতা 5 পেয়ালা চা তৈরি করে 5 জন অতিথির সামনে তুলে ধরল এবং ভাঙা টিমটিমে রেস্টুরেন্টের দরজায় হঠাৎ 5টা গাড়ি ভিড় করতে দেখে সেদিন ডিমওয়ালা নিজে থেকে আরো 2 কুড়ি ডিম ধার দিয়ে গেল ভূতির মাকে। মুদি মহা উল্লাসে বয়ে নিয়ে এলো আলু, নুন, পেঁয়াজ, লঙ্কা। বলল দাম এখন থাক থাক, তারা 2 দিন সবুর সইতে জানে। যদি দোকান চলে দামের জন্য আটকাবে না। কয়লাওয়ালা ফিসফিসিয়ে বলে গেল তরুলতাকে। এদিকে উপস্থিত 5 জন দোকান কেনার প্রস্তাব করতে নিরামিষ চা না খেয়ে চায়ের সঙ্গে কিছু খাওয়া দাওয়া করার ভদ্রতা ও সৌজন্যতা মর্মান্তিকভাবে অনুভব করে এটা ওটার অর্ডার দেন। তৈরি হয় ডেভিল কাটলেট, কারি চপ। আম কাঠের টেবিলের দর অনেক পেছনে পড়ে থাকে। কাটা চামচের আওয়াজের কাছে এমন যে মনোরম পাপোশ, সেটার পর্যন্ত দর করা সয় না আর সেই বিকেলে। শুধু চায়ের সুখ্যাতি। সত্যি বড় বড় হোটেল রেস্টুরেন্টে আমরা এমনটি খাইনি। মুগ্ধ অবাক চোখে ও হর্ষ চিত্তে কারবারিরা তরুলতার চায়ের প্রশংসা এবং তার তৈরি চপ কাটলেটের গুণগান করল। মন্দ কি? মৃদু গলায় তরুলতা বলল, এখন থেকে নয় রোজই এসে এখানে একটু চা খাবেন? না না, বিনয় নম্র গলায় তারা তরুলতাকে আশ্বাস দেয়। তিনি যদি ইচ্ছে করেন, প্রকৃতই যদি দোকানখানা বিক্রি করতে চান, ভালো দাম এর পাবে বই কি, কেননা জায়গাটা শীঘ্রই ডেভেলপড হচ্ছে। এই গলি আর গলি থাকছে না, বড় রাস্তা হবে। ইমপ্রুভমেন্ট ট্রাস্টের নজর পড়েছে এই অঞ্চলে। ততদিনকে আপনারা অপেক্ষা করবেন? কবে দোকানে ন্যায্য মূল্য স্থির হবে তারপর দোকান কিনবেন? না। ছোট্ট নিঃশ্বাস ফেলে তরুলতা সুন্দর হেসে উত্তর করল, নিশ্চয় নিশ্চয়। বিলাতি রেস্টুরেন্টের ফাউল ডেভিল কাটলেট ও চপ সানানো 5টি জিহ্বা একসঙ্গে কলকলিয়ে উঠল।
আগে তো আপনার সুশ্রী হাতে চায়ের প্রকৃত মূল্য নিরূপণ করা হোক, তারপর দোকানের দর ঠিক হবে। এখন কি? সত্যি ভারী সুইট হোমলি অ্যাটমসফিয়ার। তরুলতা আর কথা কইল না। রেশমি চুল দুলিয়ে দুলিয়ে টেবিল থেকে টেবিলে ঘুরপাক খেয়ে খেয়ে ভূতি প্রত্যেকের প্লেটে চিংড়ি কাটলেট, ভেটকি ফ্রাই, মাছের চপ আর ডাবল ডাবল ডিমের বড়া তুলে দিয়ে হিহি করে হাসতে লাগলো। অর্থাৎ এতক্ষণ যে সবাই ওর গালে একরাশ চুমো খেয়ে চুলে অনেকক্ষণ হাত বুলিয়ে তারপর শুধু এক বাটি চা গিলে বেরিয়ে যাবার মতলবে ছিল, সেটি আর হতে পারল না দেখে ভূতির আহ্লাদের সীমা ছিল না। যেন প্রতিশোধ নিতে পারার আনন্দে ও কারবারিদের পাকা চুলে হাত বুলাচ্ছিল এবং প্রত্যেকের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলছিল, এখানে এক জোড়া চপের দাম 89, কাটলেট জোড়া পুরো 3 টাকা, শেষটায় ভুলে যাবেন না মশাই। বলেই অ্যালার্ম দেওয়া ঘড়ির মতো দূর ছিটকে গিয়ে হাসছিল। দেখে মেয়ের এটা বাড়াবাড়ি ভেবে ভূতির মাও যে দু একটা ভুরু শাসন না করছিল এমন নয়, কিন্তু সম্ভ্রান্ত খদ্দের গণ তৎক্ষণাৎ দুঃখিত হয়ে প্রতিবাদ জানিয়েছিল। বলেছিল, নিশ্চয়ই ওরই তো এই রেস্টুরেন্ট, ওই তো আমাদের বলে দেবে কোনটার কত দাম। বলে চার সমাপান্তে রুমাল দিয়ে মুখ মুছে সিগারেট ধরিয়ে তরুলতা চোখের দিকে তাকিয়ে সবাই মিটিমিটি হাসছিল। অপরাহ্নের নরম আলোয় সুন্দর একটা পার্টির আবহাওয়া ঘনিয়ে উঠেছিল। ছোট্ট রেস্টুরেন্ট, এটা অবশ্য শত্রুপক্ষের বানানো কথা। সন্ধ্যার আড়ালে গা ঢাকা দিয়ে কালীনাথ বাড়ি ফিরে দোকানের ক্যাশ দেখে খুশির চোটে লাফিয়ে ওঠে। বলে দরজার টাঙানো রেস্টুরেন্ট বিক্রয়টা ছিঁড়তে গিয়েছিল। তরুলতা বাধা দিয়ে বলেছিল, আজই দরকার কি, বরং ওটা আর কয়েকদিন দরজায় ঝুলুক, আর তুমি দিন কতক এমনি গা ঢাকা দিয়ে বাইরে থাকো। কেমন লাগলো গল্পটা? অবশ্য আমি এসব কিছু জানি না। আমি সেদিন শীতের দুপুরে ভূতির মার রেস্টুরেন্টে বসে পরম তৃপ্তি সহকারে একটা অমলেট ও চা খেয়ে এসেছি। ও এক বন্ধুর মুখে সেখানে বসেই গল্পটা শুনেছি। আমাদের আজকের গল্প ভূতের মার রেস্টুরেন্ট এখানেই সমাপ্ত হলো। আশা করছি গল্পটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। নমস্কার।